আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে বাংলাদেশের যে প্রান্ত থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ও শুভেচ্ছা। আমি হোসনে আরা নাহার, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা, গত ক্লাসে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 14 পাঠ 1, 2, 3, 4 নিয়ে আলোচনা করেছি। আজ তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান 14 অধ্যায় 6, 7, 8 নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, চিত্রে লক্ষ্য করো। চিত্রে কি দেখতে পাচ্ছ? দেখো, এখানে দেওয়া আছে কি যে উদ্ভিদ মানে উৎপাদক, তারপরে দেওয়া আছে ক্ষুদ্র পোকা। তাহলে ক্ষুদ্র পোকা হলো কি আমাদের প্রথম স্তরের খাদক। তারপরে আছে ইঁদুর, দ্বিতীয় স্তরের খাদক। তারপরে দেওয়া আছে ঈগল পাখি, তৃতীয় স্তরের খাদক। তাহলে এই যে পর্যায়ক্রমে ধাপগুলা যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলে? তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, তোমরা বলতে পারবে। তারপরে পাশে দেখো, এখানে বিভিন্ন প্রাণী আছে, উদ্ভিদ আছে। বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ আছে, যেমন উৎপাদকের যে ক্ষুদ্র উদ্ভিদ আছে, এখানে ছোট পোকা আছে, এখানে ইঁদুর আছে, এখানে শিয়াল আছে, ঈগল পাখি আছে, বড় গাছ আছে, হরিণ আছে। এখন দেখো, এখানে ক্ষুদ্র পোকা কি খায়? সবুজ উদ্ভিদ। আর খরগোশ কে খায়? খরগোশকে খায় শিয়াল। আর শিয়ালকে কে খায়? বাঘ। তাহলে এই যে এক একটা এক এক ভাবে খাদক খেয়ে বেঁচে থাকে, এই খাদককে আমরা এই যে চক্রাকারে বিভিন্ন ভাবে এক একটা উদ্ভিদ খায়, আবার ছোট প্রাণীকে আবার বড় প্রাণী খায়। এই যে এটাকে বলা হয় কি? খাদ্য জাল। আর এখানে যে উদ্ভিদ থেকে ছোট পোকা, পোকা থেকে ইঁদুর, তারপরে আছে যে ঈগল পাখি, এটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো, চিত্রের দিকে লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? যে এই খাদ্য খেয়ে দেহে শক্তি উৎপন্ন হয়, এর উৎস কোথায়? এখানে হলো কি ভাত দেখতে পাচ্ছ? এই ভাত খেয়ে আমরা বেঁচে থাকি, আমাদের শক্তি উৎপন্ন হয়। আর এর উৎস কোথায়? দেখি উৎস কোথায়। দেখো কোথায়? এখানে ধান গাছ। এই ধান গাছ থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, আর তা খেয়ে আমাদের শক্তি হয়। এখন এই যে ধান গাছ, ছোট উদ্ভিদ, এই কিভাবে শক্তি সঞ্চিত করে তা কি তোমরা বলতে পারো? হ্যাঁ, বলতে পারো। দেখি আমরা কিসের? যে সূর্যের আলো থেকে শক্তি পায়। তাহলে এর আগে আমরা খাদ্য শৃঙ্খল দেখলাম, তারপরে দেখেছি কি খাদ্য জাল, আর এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোট উদ্ভিদ কোথা থেকে শক্তি পায়, সেটা হলো সূর্যের আলো থেকে। তাহলে বলো তো বন্ধুরা, আজকের পাঠ শিরোনাম আমাদের কি হতে পারে? হ্যাঁ, তোমরা বলতে পারবে। আজ পাঠ শিরোনাম হলো আমাদের খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। আর এই বিষয়ে আমরা আজ আলোচনা করব। চলো শিখন ফলে চলে যাই। শিখন ফলে কি আছে? যে খাদ্য শৃঙ্খল কি তা বলতে পারবে। কে বলতে পারবে? তোমরা বলতে পারবে। খাদ্য জাল কি এবং কিভাবে গঠিত হচ্ছে তা বর্ণনা করতে পারবে।
একটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিভাবে চলে তা ব্যাখ্যা করতে পারবে। চতুর্থ নম্বরে যে পরিবেশের ভারসাম্য রক্ষার বাস্তুতন্ত্রের ভূমিকা বর্ণনা করতে পারবে। চিত্রের সাহায্যে খাদ্য শৃঙ্খলটিতে শক্তি প্রবাহ কিভাবে চলে ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমাদের শিখন ফল শেষ হলো। আমরা এখন মূল ক্লাসে চলে যাই। চিত্রে কি দেখতে পাচ্ছ? যে সূর্য আলো দিচ্ছে। কিসে আলো দিচ্ছে? দেখো, যে উদ্ভিদকে আলো দিচ্ছে। এখন পৃথিবীতে আসা আলো 2% ব্যবহৃত হয় কিসে? সালোক সংশ্লেষণে। দেখো, একটি পুকুর। পুকুরে কি আছে? পুকুরে আছে বড় মাছ আছে, ব্যাঙ আছে, সাপ আছে, হাঁস আছে, ক্ষুদ্র প্রাণী আছে। এখন এই ক্ষুদ্র প্রাণী কে খেয়ে বেঁচে থাকে? ক্ষুদ্র প্রাণী কার খাদ্য? এই ছোট মাছ খেয়ে বেঁচে থাকে। আবার বড় মাছ কি খায়? ছোট মাছ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ কি খায়? ছোট মাছ খায়। আর সাপ কি খায়? ব্যাঙ খায়। হাঁস কি খায়? পোকা খায়, ছোট মাছ খায়। এই যে একটা খাবার অন্য একটি প্রাণী খেয়ে যে বাঁচে, এই বাঁচাটাকে আমরা বলি খাদ্য শৃঙ্খল। দেখো, এখানে আছে কি? উদ্ভিদ মানে উৎপাদক। উৎপাদক এই ঘাস কে খায়? পোকা খায়। ব্যাঙ কি খায়? পোকা খায়। সাপ কি খায়? ব্যাঙ খায়। এই যে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খাচ্ছে, এটাই হলো খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল কি, এই সম্পর্কে আমরা একটু জানি। যে বাস্তুতন্ত্রে যে কোনো জীব এককভাবে বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য একে অপরের উপরে নির্ভরশীল। আর তাহলে আমরা খাদ্য শৃঙ্খলটা জানি আগে। এই পৃথিবীতে সকল শক্তির উৎস হলো আলো, সূর্যের আলো। বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। এই যে উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। তোমরা জেনেছো প্রাথমিক স্তরের খাদ্যের জন্য উৎপাদকের উপরে নির্ভরশীল। আর আবার দ্বিতীয় স্তরের খাদ্য নির্ভরশীল প্রাথমিক স্তরের খাদকের উপর। তৃতীয় স্তরের খাদ্য নির্ভরশীল দ্বিতীয় স্তরের খাদকের উপরে। এভাবে একটি বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে সংযুক্ত। ফলে গড়ে উঠেছে আমাদের খাদ্য শৃঙ্খল। তাহলে খাদ্য শৃঙ্খলটা হলো কি? যে প্রথম স্তরের খাদ্য উদ্ভিদের উপরে নির্ভরশীল, ক্ষুদ্র উদ্ভিদের উপরে। আর দ্বিতীয় স্তরের খাদ্য প্রথম স্তরের খাদ্য খেয়ে বেঁচে থাকে। তৃতীয় স্তরের খাদ্য দ্বিতীয় স্তরের খাদ্য খেয়ে বেঁচে থাকে। এইভাবে চক্রাকার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা খাদ্য শৃঙ্খল বলতে পারি। তাহলে চলো খাদ্য জাল কাকে বলে তা জানি। হ্যাঁ, বাস্তুতন্ত্রের অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে, তা নিশ্চয়ই দেখেছো। এই যে এতক্ষণ কত তোমাদেরকে চিত্র দেখালাম, সেখানে কিন্তু যে পর্যায়গুলো তোমাদেরকে দেখানো হলো, তাহলে এগুলো তোমরা নিশ্চয়ই জানো। এই খাদ্য শৃঙ্খল থেকে এই খাদ্য শৃঙ্খল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পরের উপর নির্ভরশীল।
খাদ্য শৃঙ্খলের এই ধরনের সংযুক্তিকে খাদ্যজাল বলে। তাহলে খাদ্য শৃঙ্খলটা হলো কি? আমরা জানি যে পতঙ্গ কি খায়। যেমন প্রথম হলো ঘাস, তারপরে হলো পতঙ্গ, তারপরে পতঙ্গ কি খায়? ব্যাঙ খায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম হলো ঘাস, ঘাস কে খায়? খায় ব্যাঙ খায়। ব্যাঙ কে খায়? সাপ খায়। সাপ খায়। এই যে এটাকে বলি আমরা খাদ্য শৃঙ্খল। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? যে এখানে উদ্ভিদ মানে কি? উৎপাদক। কোথা থেকে শক্তি উৎপন্ন করে? আগেও আলোচনা করেছি যে সূর্য থেকে শক্তি উৎপন্ন করে, তারপরে সেগুলা সেই উৎপাদক কে খায়? পতঙ্গ খায়। পতঙ্গকে কে খায়? ব্যাঙ খায়। ব্যাঙকে কে খায়? সাপ খায়। সাপকে কে খায়? ঈগল খায়। তাহলে কোনটাকে আমরা কোন স্তরের খাদক বলতে পারি? যে প্রথম স্তরে খাদককে দ্বিতীয় স্তরে খাদক খাচ্ছে, খাদ্য গ্রহণের মাধ্যমে শক্তি স্থানান্তর হচ্ছে। কি শক্তি স্থানান্তর হচ্ছে? এখন চিত্রে কি দেখছো? সেই একই কথাগুলা আমাদের বারবার আসতেছে তোমাদের মনে রাখার সুবিধায়। যেমন এখানে খাদ্য শৃঙ্খল, উৎপাদক, উৎপাদক থেকে তৃণভোজী, তারপরে দ্বিতীয় স্তরের খাদক, তারপরে সর্বস্তরের খাদক। তারপরে খাদ্য জালটা কি অবস্থায় আছে? প্রতিটি জীব একে অন্যের উপরে নির্ভরশীল। এভাবে শক্তি প্রবাহ চলছে। আমাদের আজকে পাঠ শিরোনামে ছিল না যে শক্তি প্রবাহ হয় কিভাবে? হ্যাঁ, এখন চিত্রে কি দেখছো? এখানে ভাগ দেখতে পাচ্ছ। তাহলে ভাগ কি খায়? হরিণ খায়। হরিণ কি খায়? ঘাস খায়। তাহলে ভাগ হলো মাংসাশী প্রাণী, হরিণ হলো তৃণভোজী, আর যে হরিণ যে ঘাস খায় তা হলো উৎপাদক। তাহলে ঘাস কি খায়? ঘাস যে শক্তি পায় সূর্য থেকে। মৃত্যুর পর জীবের উপর ছত্রাক, ব্যাকটেরিয়া ক্রিয়া করে, আর সেই ছত্রাক আর ব্যাকটেরিয়া ক্রিয়া করে বীজযুগগুলো শ্বসন প্রক্রিয়ায় বিনষ্ট হয়ে বিয়োজকের ক্রিয়ার অজৈব পুষ্টিদ্রব্য পরিবেশে মিশে যায়। লক্ষ্য করো, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? যে একটি পাতা। তাহলে পাতা তো তার শক্তি উৎপন্ন করে। কি শক্তি উৎপন্ন করে? হ্যাঁ, পাতা থেকে আমরা কি পাই? আমরা শর্করা পাই। পাতা থেকে আবার কি পাই? আমরা অক্সিজেন পাই। কিন্তু পাতাও তো খেয়ে বেঁচে থাকতে হবে। তাহলে পাতা কি খেয়ে বেঁচে থাকে? পাতা খায় কার্বন ডাই অক্সাইড, আর কি? পানি, আর কি? সূর্য থেকে শক্তি পায়। তাহলে আমরা স্ক্রিনে লক্ষ্য করি যে একটি সবুজ পাতা, সে ত্যাগ করে কি? সবুজ পাতা ত্যাগ করে কি? শর্করা,
আর হলো কি অক্সিজেন। গ্রহণ করে কি কার্বন ডাই অক্সাইড আর পানি। আর এই প্রক্রিয়ায় চলাকালে সবুজ উদ্ভিদ প্রাকৃতিক যৌগ, পানি, নাইট্রোজেন, সালফার, আয়রন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি ব্যবহার করে। কে করে? পাতা। প্রাকৃতিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সকল শক্তির উৎস হলো কি? সূর্য। এ কথা কিন্তু আগেও আলোচনা করেছি। এখন এখানে পাতাটি কি? জীব। আর কার্বন ডাই অক্সাইড কি? অজীব। গত ক্লাসে আমরা অজীব এবং জীব নিয়ে অনেক আলোচনা করেছি। যে অজীবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি মনে আছে তোমাদের? হ্যাঁ, মনে আছে যে অজৈব বা ভৌত উপাদান বা জৈব উপাদান। তাহলে এখানে আমরা জানি কার্বন ডাই অক্সাইড হলো অজীব উপাদান আর পাতাটা হলো জীব উপাদান, মানে জীবন আছে। শ্বসন ক্রিয়ায় বিনষ্ট শক্তি তাপ হিসাবে পায়, সেখান থেকে যায় উৎপাদকে, আবার সেখান থেকে যায় মাংসশীতে যায়, যে তারপরে হলো বিয়োজকে, আর মাঝখানে থাকে আমাদের কি তৃণভোজী। আর সেখানে শোষণ ক্রিয়ায় বিনষ্ট শক্তি তাপ হিসাবে পায়। এখন বিয়োজকের ক্রিয়ায় মৃতদেহ হতে অজৈব পুষ্টিদ্রব্য পরিবেশের মিশে পুষ্টি ভান্ডার জমা হয়, যা সবুজ উদ্ভিদ গ্রহণ করে। শক্তি প্রবাহ একমুখী, পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হচ্ছে এই চিত্রে। তাহলে কি প্রবাহিত হচ্ছে? যে শক্তি প্রবাহ একমুখী বা পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হচ্ছে। দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখানে, আবার এখানে, এরকম চক্রাকারে যাচ্ছে। কি দেখতে পাচ্ছ? একটি বাঘ। তাহলে বাঘ কি খায়? তার থেকে ক্ষুদ্র যে প্রাণী আছে, যেমন হলো হরিণ, গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি। আর হরিণ কি খায়? ঘাস খায়। এই সংখ্যা বৃদ্ধি পেয়ে কি ঘটবে? দেখো, সবুজ উদ্ভিদ বা সালেক সংশ্লেষণের মাধ্যমে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আমাদের ক্লাসের শুরুতে আমি বলেছি সূর্যের আলো থেকে যে গাছপালা কত শতাংশ মানে সালেক সংশ্লেষণে আলো পায়, সেটা হলো 2%, সেই কথাটাই। এখন সালেক সংশ্লেষণের মাধ্যমে প্রাকৃতিক প্রক্রিয়ায় সৌরশক্তি উদ্ভিদ বিভিন্ন ধরনের প্রাকৃতিক যৌগ, যেমন পানি, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আয়রন, সালফার ইত্যাদি ব্যবহার করে। এই প্রক্রিয়ার মাধ্যমে জড় ও জীব জগতের মধ্যে সংযোগ সৃষ্টি হয়। এখন সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই রাসায়নিক শক্তি বিভিন্ন প্রাণীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয়। উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চের খাদকের শক্তি রূপান্তরিতের মাধ্যমে প্রতিটি ধাপে শক্তি হ্রাস পেতে থাকে। তাহলে দেখা যাচ্ছে উৎপাদক থেকে শক্তি যা তৃণভোজী প্রাণীর দেহে, যেখান থেকে দ্বিতীয় স্তরের খাদক, এবং দ্বিতীয় স্তরের খাদক থেকে যায় সর্বোচ্চের খাদক। এভাবে শক্তি প্রবাহ চলতে থাকে। যদি প্রতি স্তরে শক্তি হ্রাস পেতে বীজযোগ যখন বিভিন্ন মৃত জীব বজ্র পদার্থ বিক্রিয়া ঘটায়, তখন অজৈব
পুষ্টি দ্রব্য পরিবেশে মুক্ত হয়ে পুষ্টি ভান্ডারে জমা হয়। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের আলোচনা আমাদের এখানে শেষ হলো, আর শক্তি প্রবাহের আলোচনা আমাদের এখানে শেষ হলো। তবে এখন তোমাদেরকে একটু যাচাই বাছাই করি তোমরা কি শিখতে পেরেছো। আমাদের অধ্যায়টি আজকে শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে দেখি তোমরা কি শিখতে পারছো। লক্ষ্য করো। ও জীব জগতের মধ্যে সংযোগ সৃষ্টি হয় কিভাবে। একটু আগে আলোচনা করেছি যে জড় আর জীব জগতের মধ্যে যে সংযোগ সৃষ্টি হয় কিভাবে, একটু আগে আলোচনা করেছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই পারবে। দ্বিতীয় নম্বরের প্রশ্নটা হলো পরিবেশের বাস্তুতন্ত্রের একটি স্বয়ংসম্পূর্ণ একক কিভাবে। তৃতীয়টা হলো প্রকৃতি কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, তোমরা পারবা। কিভাবে ভারসাম্য রক্ষা করে? আমাদের খাদ্য শৃঙ্খলের মাধ্যমে, আমাদের খাদ্য জালের মাধ্যমে ভারসাম্য রক্ষা করে। এটা তুমি বিস্তারিত লিখতে হবে। তৃতীয় নম্বরে হলো যে চিত্রে খাদ্য শৃঙ্খলটিতে শক্তি প্রবাহ কিভাবে চলে ব্যাখ্যা করো। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, চিত্রে দেওয়া আছে এটা কি উৎপাদক, এটা কি প্রথম স্তরের খাদক, এটা হলো দ্বিতীয় স্তরের খাদক, এটা হলো তৃতীয় স্তরের খাদক, এটা হলো সর্বস্তরের খাদক। তাহলে এই যে এইটা সম্পর্কে তুমি বিস্তারিত চিত্রের সাহায্যে তুমি শক্তি প্রবাহ কিভাবে চলে তা ব্যাখ্যা করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার গুলো তোমরা সকলেই পারবে। এখন চলো গুরুত্বপূর্ণ কিছু শব্দ সম্পর্কে আমরা জানি। নতুন শব্দ কি? বাস্তুতন্ত্র, শালিক সংশ্লেষণ। তাও এটা আগে আলোচনা করা হয়েছে। শালিক সংশ্লেষণ তোমরা ক্লাস 7-ও পড়েছো। তারপরে নাইট্রোজেন, আয়রন, সালফার, বীজযোগ, তৃণভোজী, সর্বভুক ইত্যাদি ইত্যাদি, এগুলো গুরুত্বপূর্ণ শব্দ। এখন আমাদের ক্লাসটা শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমরা বাড়ির কাজ নেব। বাড়ির কাজ নিয়ে কি করব? আমরা কাজ করতে হবে। এখন চলো আমরা বাড়ির কাজ নেব। কি? সুন্দরবনের বাস্তুতন্ত্রের প্রবৃত্তি কিভাবে এই পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলছে ব্যাখ্যা করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নাও। তাহলে খাতায় লেখা হয়ে গেছে। আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ হলো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ